ওকে, দেখো কি বলছে। আমরা আজকে ই করবো আর কি, থার্মোডাইনামিক্স এর ম্যাথ গুলা আহ, দেখি কত দূর আগানো যায়। অনেকগুলো ম্যাথে তো দুই ক্লাসের মধ্যে অথবা এক ক্লাসের মধ্যে, এক ক্লাসে মনে হয় হবে না, দুই ক্লাস লাগবে আমাদের, শেষ করে ফেলবো আর কি। থিওরিটা আমি অনেক আগে পড়েছিলাম। থিওরির যে পার্ট, ওই পার্টটা রেকর্ডিং আছে আমাদের। কারো সমস্যা হলে একটু থিওরি পার্টটা দেখে নিও আর কি। হ্যাঁ, ওই বেসিসে আমরা ম্যাথগুলো দেখবো। তো দেখো কি বলছে। একটি রোদ থার্মোমিটারে বরফ এবং বাষ্পবিন্দু যথাক্রমে তোমার কি 2 ওহম, 5 ওহম। আহ, তারপরে এই রোদ আছে, এই রোদ থার্মোমিটারটাকে তোমার যদি তড়িৎ চুল্লিতে দেওয়ানো হয় তাহলে আমরা পাই সেটা 72 ওহম। এই তড়িৎ চুল্লির তাপমাত্রা কত? আচ্ছা, এখানে বিষয়টা থার্মোমিটার তো অনেক ধরনের হয়। আমরা জানি সেলসিয়াস হয়, ফারেনহাইট হয়, কেলভিন হয়, অথবা নিজের মতো করে একটা বানানো যায় থার্মোমিটার। তো এই কোশ্চেনে নিজের মতো করে একটা বানাইছে আর কি। ঠিক আছে, সেটা রোদ থার্মোমিটার, বা ইংলিশে যদি বলি তাহলে এটা রেজিস্ট্যান্স থার্মোমিটার। হুম, ওই যে আমরা আহ ইতে পড়ছিলাম না, ওই কারেন্ট ইলেকট্রিসিটিতে ওই যে রেজিস্ট্যান্স যে ছিল, ওই রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করছে। তো এখানে তোমার কি আইস পয়েন্ট আর স্টিম যে পয়েন্টটা আছে, আহ, দেখো, এখানকার যে আইস পয়েন্ট, আইস পয়েন্ট তোমার কি বরফ, বরফ বিন্দু আর কি। এটা 2 হোম। আর স্টিম যে পয়েন্ট, এটা তোমার কি 5 ওহম। তা তো ইলেকট্রিক ফার্নেস যেটা আছে, এই ফার্নেসে তোমার 72 ওহম দেওয়া আছে। তাহলে আসলে অ্যাকচুয়াল যে টেম্পারেচার, এই অ্যাকচুয়াল টেম্পারেচার কত, এটা বের করতে বলছে। কোশ্চেন যদি কিছু বলা না দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা টেম্পারেচারটা সবসময় কিসে বের করব? সেলসিয়াসে বের করব, যেহেতু আমাদের সেলসিয়াসটা পরিচিত। ঠিক আছে, তো এখানে কোশ্চেন কিছু বলে দেওয়া নাই যে এই তড়িৎচুল্লির যে তাপমাত্রাটা আছে, এটা আসলে ফারেনহাইট বের করব, কেলভিন বের করব, না ইতে বের করব, কিছু কিন্তু আমাদের বলে দেওয়া নাই। তো যেহেতু কিছু বলে দেওয়া নাই, সেই হিসেবে আমরা কি করব, এটা সবসময় সেলসিয়াসে বের করব। তাইলে আমাদের কি মনে আছে না যে আসলে কেমনে আমরা বের করি? একটা সূত্র ছিল এরকম, C-0, 100-0। হ্যাঁ, মানে বিষয়টা এরকম, X-X আর X-T-X এই সূত্রটা ছিল। এক্সটা টেম্পারেচার, X-I তোমার এই যে এই বরফ বিন্দু বা আইস পয়েন্ট, X-T তোমার কি আহ, তোমার বাষ্পবিন্দু বা তোমার স্টিম পয়েন্ট। আর এক্সাইজ তো আমরা জানি, এটা সূত্র ছিল। তো এই সূত্র থেকে আমি সেলসিয়াস এটা দেখলাম। সেলসিয়াসের যে নির্দিষ্ট টেম্পারেচার আমরা বের করব, বের করে C-0, জিরো তোমার কি সেলসিয়াসের কি পয়েন্ট, আইস পয়েন্ট, সেলসিয়াসের স্টিম পয়েন্ট 100। ঠিক আছে, এগুলো মানগুলো বসাই দিলাম। আর এখানে যেটা আছে, এখানে তোমার টেম্পারেচার দেওয়া আছে কি 72। তা 72 মাইনাস এখানকার এক্স আইসটা কত, এক্স আইসটা 2 হোম। ঠিক আছে, আর তোমার আহ তারপরে এক্স কি স্টিম, স্টিম তোমার 5 ওহম, 5 - 2। তো এই সূত্রটা সেলসিয়াস ক্ষেত্রে বসাইছি। আবার এখানকার যে তোমার এটা দিয়েছে আর কি, থার্মোমিটার দিয়েছে, ওই এটা বসাইছি। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা ওই এটা পেয়ে যাবো আর কি। ক্যালকুলেশনটা করি আমরা। তাহলে দেখো, সি 100, C মানে 0 মানে সি, 100 মানে 0 মানে 100 হবে। 72 - 2 তোমার 70, তারপর 5 - 2 3। ঠিক আছে, অর্থাৎ এটার কি আসতেছে, এটা তোমার কি আসতেছে বলো তো? সি ইকুয়াল কি আসতেছে, 70/3 ইন্টু 100, অথবা 7000/3, এটা আসতেছে আর কি, ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানকার যে তড়িৎচুল্লির তাপমাত্রাটা দেওয়া আছে, এই অথবা ফার্নেসের যে টেম্পারেচার 72টা দেওয়া আছে, এই 72টা আমরা সেলসিয়াসে রূপান্তর করে ফেলছি আর কি, কনভার্ট করছি। আহ জিনিসটাকে বোঝা গেছে? এটা আসলে না স্যার, বুঝি না, আবার বলবেন। কোন অংশটা বোঝা নাই। এই যে কি সিসিএস কনভার্ট করছে? মানে এখানে একটা রেজিস্টার থার্মোমিটারের স্টিম পয়েন্ট, তারপরে তোমার আইস পয়েন্ট দেওয়া আছে, আর ওই রেজিস্টার থার্মোমিটারের টেম্পারেচারটা দেওয়া আছে তোমার ওহমে। ঠিক আছে, এই ওহমটাকে আমাদের কি কি কনভার্ট করতে হবে সেলসিয়াস ডিগ্রি, সেলসিয়াসের স্কেলে আমাদের কনভার্ট করতে হবে। ঠিক আছে,
কিন্তু কেমনে করবে এটা? এই যে সূত্র, এটা তো দেখাইছিলাম, এক্স মাইনাস এক্স হ্যাঁ, আইস, দেখছি তো। এক্স টেন মাইনাস এক্স আইস। সেলসিয়াসে দেওয়া নাই, কিন্তু সেলসিয়াসে দেওয়া নাই তো রেজিস্টার্সে দেওয়া আছে। ওহ, এই দেখো, এক্সটা হচ্ছে আমরা সি ধরছি, এক্স আইসটা কি, সেলসিয়াসের আইস হচ্ছে 0 আমরা জানি, সেলসিয়াসের স্টিম হচ্ছে 100 আমরা জানি, সেলসিয়াস আইস হচ্ছে 0 আমরা জানি। হুম আর কোশ্চেনেও দেওয়া আছে, দেখো কোশ্চেনে হচ্ছে হুম। এক্সটা দেওয়া আছে 72, কি দেওয়া আছে, আইস দেওয়া আছে 2, তাই 2 বসাইছি। আর হচ্ছে তোমার কি, স্টিম দেওয়া আছে কত, 5, এখানে 5 বসাইছি। তারপরে এখান থেকে এগুলো ক্যালকুলেশন, তো এই সেলসিয়াস স্কেলে নাই। আমার তো সেলসিয়াস স্কেলে তো বের করতে হবে। মানে এটা তো, এটাই তোমাদের চাইছে যে তড়িৎ চুল্লীর তাপমাত্রা কত, তাপমাত্রাটা আসলে মানে কোশ্চেনে যদি বলে দেওয়া নাই এটা কি কোন, মানে কোন ডিগ্রিতে আমাদের কনভার্ট করতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে, নাকি ফারেনহাইট কনভার্ট করতে হবে। যদি কিছু বলে না দেওয়া বলে নেওয়া দেওয়া দেওয়া থাকে, তাহলে আমাদের সেলসিয়াসে কনভার্ট করতে হবে আর কি। বুঝছো? আচ্ছা। হুম। মানে কোনো কিছু বলে নেওয়া থাকে, আচ্ছা লিখে দিই আমি, কোনো, এটা লাল নীল কালিতে বলে দিই আর কি। উম, কোনো কিছু বলে দেয়া না থাকলে সব সময় সেলসিয়াস স্কেলে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আশা করি বুঝছো, আমি সামনে আগাইলাম। আচ্ছা, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 10 হবে আর কি। মানে একটা টেম্পারেচার আমরা বের করব যেখানে হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের ডিফারেন্স হবে কিন্তু তোমার 10। আচ্ছা, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে তোমার রিলেশনটা ছিল, এটা কি মানে সেটা বলো তো। এটা রিলেশন ছিল C/5, F-32/9, এটা ছিল আর কি। ঠিক আছে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের রিলেশন ছিল এটা। তো বলছে যে তোমার ডিফারেন্সটা কত, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে ডিফারেন্সটা এটা কি 10 ডিগ্রি হবে আর কি। তাহলে আমরা ধরি, লেট লেট হচ্ছে সি, মানে এফ ইকুয়াল টু কি হবে, সি থেকে 10 ভয় বেশি হবে, অর এফটা হচ্ছে সি থেকে তোমার 10 ডিগ্রি কম হবে আর কি। বুঝছো? তাহলে আমরা আগে একটা বসাই দিই, এফ ইকুয়াল টু C+10, এটা বসাই দিই, এটা করে একটা ক্যালকুলেশন পাবো। আবার এফ ইকুয়াল টু C-10 আমরা বসিয়ে কিন্তু কি পাবো, আরেকটা মান পাবো। তাহলে এটা এখানে বসাই দিই, এটা আমরা যদি 1 ধরি, তো একে বসাইলে কি আসে, উম মানে এফ এর মানটা C+10 বসাবো আর কি। তাহলে C/5 এটা থাকবে। তারপরে হচ্ছে এফ এর পরিবর্তে আমরা বসাবো C+10 - 32/9। তাহলে কি আসতেছে, C/5, সি মাইনাস কত, 22/9। তাহলে এসে 9C আসতেছে, 5C আসতেছে, 22 × 5 আসতেছে। তো এখান থেকে কি করা যায়, 9C - 5C ইকুয়াল টু -22 × 5। তাহলে কি আসতেছে, 4C ইকুয়াল টু -22 × 5, অথবা সি ইকুয়াল টু আমাদের হচ্ছে যদি নিচে চলে যায়, -22 × 5/4। তাহলে এটা কাটা গেলে 2, এটা গেলে 1 আসে, আমরা একটু এখানে করে ফেলি। তাহলে সি ইকুয়াল টু কি আসতেছে, -55/2, অথবা সি ইকুয়াল টু মাইনাস কত আসে, 27 × 54 না, তাহলে 27.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস সেলসিয়াস স্কেলে যখন -27.5 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন ফারেনহাইট স্কেল তার থেকে 10 বেশি থাকে আর কি। বুঝা গেছে? আবার এই মানটা যদি আবার এখানে বসাই, তাহলে আমরা আরেকটা ভ্যালু পাই। তো আমরা বসাই C/5 ইকুয়াল টু C-10 - 32/9, দেন হচ্ছে আমাদের 9C
আর এখানে করলে হচ্ছে 5c - 42, তাহলে 9c -5c -42 × 5, তাহলে 4c - 42 × 5। আচ্ছা, 1 দিই। তাহলে c ইকুয়াল টু কি আসতেছে? 42 × 5/4, তাহলে 221। তো এটা আমরা সি তাহলে কি আসতেছে? 5 × 5 105/2, বা সি এর মান আসতেছে মাইনাস 105 না, তাহলে 5, আচ্ছা 2 105 কত আসে? 10, 5, 2 × 2 = 4, 1 5, তাহলে 22.5, এটা আসে আনসার। তাহলে দেখো, সি এর মান দুইটা আসতেছে আমাদের। একটা 22.5 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে তোমার কি আসতেছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল থেকে তোমার 10 ডিগ্রি কম আছে। আর হচ্ছে -27.5 ডিগ্রি সেলসিয়াস থেকে সেলসিয়াস স্কেলের থেকে ফারেনহাইট স্কেল 10 ডিগ্রি বেশি আছে আর কি। তাহলে এটাই হচ্ছে তোমার ম্যাথ। বোঝা গেছে? এটা একদম সহজ একটা ম্যাথ। মানে হয় তোমার ফারেনহাইট স্কেল সেলসিয়াস থেকে 10 ডিগ্রি বেশি থাকবে, তাহলে তাদের ডিফারেন্স কত হবে? 10 ডিগ্রি। অথবা সেলসিয়াস স্কেলটা বেশি থাকবে, ফারেনহাইট স্কেল কম থাকবে, আহ মানে C - 10 হবে আর কি। তারপরে আমাদের যে রিলেশনটা আমরা পাইছিলাম ওই রিলেশন আমরা বসাই দিব আর কি। তো আশা করি বুঝছো নাকি? না বুঝে থাকলে বলো, সামনে দিকে আগে। বুঝ- হ্যালো স্যার। হ্যাঁ। স্যার একটু বুঝাবেন ম্যাথটা কেমনে কেমনে করছেন? এফ ইকুয়ালস টু সি প্লাস 10 আবার এফ ইকুয়ালস টু C - 10 কেন? প্রশ্নটা বড়। কি বলছে এখানে দেখো, at what temperature difference between the Celsius and Fahrenheit scales will be 10। মানে হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের পার্থক্য, ডিফারেন্স মানে কি, তোমার মাইনাস হবে। এবার নতুন একটা স্লাইড দেখাই। মানে হচ্ছে F - C, এটা হবে 10, ডিফারেন্স হইলো। অথবা সি হুম। মাইনাস এফ ইকুয়াল টু 10 হবে, তাই না? তাহলে এখান থেকে কি হ্যাঁ। লেখা যায় দেখো, এফ ইকুয়াল টু C + 10 লেখা যায় না? আর এখান থেকে কি লেখা যায়, এটা আলাদা, হ্যাঁ। আলাদা। C - 10 ইকুয়াল টু এফ লেখা যায়। হুম। এইটা আমি লিখছি দেখো, এখানে এফ ইকুয়াল টু C + 10, এফ ইকুয়াল টু C - 10, এই যে এখানে লিখছি দেখো। বুঝছো? আচ্ছা। তারপরে আর কিছু না, এই সূত্রের মধ্যে এইটা একবার বসাইছি, এইটা একবার বসাইছি, আবার এটা একবার বসাইছি। তারপরে আমাদের সি এর দুইটা ভ্যালু আসছে, ওই টেম্পারেচার গুলো আমাদের আনসার। বুঝা গেছে? আচ্ছা। হুম। এই একটু মনোযোগ সহকারে দাও, যাতে হচ্ছে ফার্স্ট চান্সে বুঝতে পারো, এরকম মনোযোগ দাও। লিওন, কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ব্যবধান যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ব্যবধান যদি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ব্যবধান কত? আচ্ছা, ডিফারেন্স বলে দিছে। তো এখানে এটা বোঝার জন্য একটা জিনিস আমাদের আগে থিওরিটি একটু ক্লিয়ার হওয়া উচিত, আই থিঙ্ক। আহ এখানেই আসি, আমরা থিওরিটা ক্লিয়ার করে নিই। উম, ধরো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সূত্রটা কি ছিল? C - 5 ইকুয়াল টু F - 32/9। ঠিক আছে? এখন মনে করো একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে সি এবং এফ এর মধ্যে পার্থক্য হবে C1 F, F1 - 32/9। আর 2 নম্বর একটা পয়েন্ট আছে, এখানেও হবে C2/5, F2 - 32/9। তো এটা একটা সমীকরণ,
এটা একটা সমীকরণ। এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে 1 থেকে 2 যদি বাদ দিই তাহলে কি আসে দেখো, C1/5 মাইনাস C2/5, আবার F1 - 32/9 মাইনাস F2 - 32/9। ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা কি করতেছি, 5 নিয়ে আসি, হ্যাঁ। C1 - C2, এখানে হচ্ছে F1 - 32/9 মাইনাস, তাহলে কি হবে, F2 + 32 হবে। তো এটা কাটা, তাহলে দেখো কি আসতেছে, C1 - C2/5, F1 - F2/9। এখানে কিন্তু 32টা থাকতেছে না, দেখছো, লক্ষ্য করছো, এখানে 32টা কিন্তু কাটাটাই চলে যাচ্ছে। অর্থাৎ del C/5 লিখতে পারি, del F/9 লিখতে পারি। যখন তাপমাত্রা ব্যবধান বলবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তখন কিন্তু এই যে 32টা কাজে দিবে না। বা কেলভিনের ক্ষেত্রে কি ছিল, কেলভিনের ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার K - 273/5 ছিল। তখন কিন্তু কে এর ক্ষেত্রেও এটা 273টা কাজ করবে না, শুধু কি হবে, del K/5 হবে আর কি। ঠিক আছে। যখন এটা কখন বলবে, তখন হচ্ছে তোমার তাপমাত্রা ব্যবধান, তাপমাত্রা ব্যবধান বলবে আর কি, হ্যাঁ। বা ইংলিশে যদি বলো টেম্পারেচার ডিফারেন্স, ডিফারেন্স যখন বলবে তখন হচ্ছে এই জিনিসটা আসবে, মানে শুধু del C/5, del F/9, del K/5। কেমনে বাদ যাবে এটা তো দেখলামই আমরা। আমরা হচ্ছে লসাগু করলে, তারপর যোগ বিয়োগ করলে আমাদের এই জিনিসটা বাদ যায় আর কি। বুঝতে পারছো? তো এখানে এটা বলছে দেখো, সেলসিয়াস স্কেলের টেম্পারেচার ডিফারেন্স বলছে। টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে তোমার 20 ডিগ্রি, অর্থাৎ del C, এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইট স্কেলে কত, অর্থাৎ del F কত আর কি। তো এই জন্য আমাদের কি লিখবো, del C/5, del F/9। F - 32 যদি লেখো তাহলে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু del F হবে শুধুমাত্র। তাহলে del C কিন্তু কি লেখা যায়, del F/9 × 5। del F এর মান কত, ও আচ্ছা, del F এর মান বের করবো আমরা, C এর মান বের করে ফেলতেছি, সরি। তাহলে আমরা del F কি লিখতে পারি, 9/F del C। তাহলে 9/F × del C এর মান হচ্ছে তোমার কত, 20 ডিগ্রি। তাহলে del F এর মান কত আসতেছে, 4×5 = 20, 4×9 = 36। তাহলে ফারেনহাইট স্কেলার টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে, 36 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, সি হবে, সি না, এফ হবে, এফ। বোঝা গেছে? থিওরিটা বুঝে তারপরে ম্যাথটা কি বুঝছো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মাইশা? জি স্যার, বুঝছি। ওকে। এখন আরেকটা জিনিস আসি আমরা, আরেকটা টাইপে আসি। এখানে বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, মানে হচ্ছে যে থার্মোমিটার নষ্ট, ঠিক আছে, কিছু উল্টাপাল্টা রেটিং দেয় আর কি। যেখানে 0 দেওয়ার কথা 0 না দিয়ে অন্য একটা রেটিং দেয়, 4 ডিগ্রি দেয়। হ্যাঁ, যেন 100 দেওয়ার কথা 100 না দিয়ে 98 ডিগ্রি দেয়, এরকম। তাহলে দেখো, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু বাষ্পবিন্দু তাপমাত্রা যথাক্রমে, অর্থাৎ তার বরফ বিন্দুর হচ্ছে 4 ডিগ্রি, বাষ্পবিন্দু হচ্ছে 98 ডিগ্রি। এবং এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে আমরা কাজ করতেছি, বুঝছো। কাজ করে দেখলাম কোন একটা অবজেক্টের টেম্পারেচার আসলো 40 ডিগ্রি। তাহলে বাস্তবে আর কি সেলসিয়াস স্কেলে এটার সঠিক তাপমাত্রা কত, এটা বলছে আর কি। মানে ফল্টি থার্মোমিটার যার হচ্ছে আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট, এই দুইটা দেওয়া আছে 4 ডিগ্রি এবং, ও আচ্ছা, এখানে এটা তোলা ভুল হয়েছে, 98 ডিগ্রি হবে আর কি। এটা হবে 98 ডিগ্রি, 98 ডিগ্রি। যার হচ্ছে আইস পয়েন্ট দেওয়া আছে 4 ডিগ্রি, আর হচ্ছে তোমার স্টিম পয়েন্ট হচ্ছে তোমার 98 ডিগ্রি। তাহলে ওই থার্মোমিটারটা রিড দেয় কত, 40 ডিগ্রি। তাহলে আসলে অ্যাকচুয়ালি কারেক্ট থার্মোমিটার সেলসিয়াস আসলে কত আসে, এটা হচ্ছে অনেকটা ইজির মতো। আমরা সূত্র পড়ছিলাম না, যে X - X কি হবে, এক্স স্টিম - X তো কত দেয় টেম্পারেচারটা, X 40 ডিগ্রি দেয়।
এক্স আইস কত ত্রুটিপূর্ণ থার্মোমিটারে? এটা হচ্ছে তোমার 4 ডিগ্রি। ঠিক আছে। তারপরে এক্স স্টিম কত? স্টিম হচ্ছে তোমার 98, 98 ডিগ্রি। আবার এক্স আইস হচ্ছে তোমার 4 ডিগ্রি। তো কনভার্ট করতে হবে সেলসিয়াসে। আর যদি কিছু নাও বলে দেওয়া থাকে তাহলে সেলসিয়াস আমরা কনভার্ট করবো। তাহলে সিতে কনভার্ট করতে হবে, সি এর টেম্পারেচার বের করবো। মাইনাস সেলসিয়াসের হচ্ছে তোমার আইস হচ্ছে তোমার 0, এখানেও আইস হবে 0। আর হচ্ছে তোমার কি স্টিম হচ্ছে তোমার 100। ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি। 40 থেকে 4 গেলে 36 থাকে, এটা গেলে 94 থাকে। আর সি মানে 0, সি এটা হচ্ছে 100 হবে, তাই না? তাহলে সি হচ্ছে 36, 94 × 100। এই কাজটা করলে আমাদের মিলে যাবে। এটা আনসার কত একটু বের করো তো। বা 38.2978। 38.2978 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বুঝা গেছে? আগের মতোই সহজ একদম। স্যার আবার একটু বলবেন এটা? এটা হচ্ছে যে আগে একটা ম্যাথ ছিল না, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা কি বুঝছিলা? হ্যাঁ, হ্যাঁ বুঝছিলাম। এই ম্যাথটার মতো হুবহু। ঠিক আছে। এটা হচ্ছে বলছে যে এটা আইস পয়েন্ট একটা মানে নষ্ট থার্মোমিটার, যেটা উল্টাপাল্টা রিডিং দেয়। হ্যাঁ। ওই থার্মোমিটারের আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট হচ্ছে 4 ডিগ্রি এবং 98 ডিগ্রি। ঠিক আছে। আর ওই থার্মোমিটার, নষ্ট হুম। থার্মোমিটার দিয়ে হচ্ছে আমি কোনো একটা অবজেক্টের রিডিং নিলাম, সেটা হচ্ছে 40 ডিগ্রি। তো তাহলে আসলে সেলসিয়াস স্কেলে আসলে এটা আসলে অ্যাকচুয়াল টেম্পারেচার কত এটা আমাদের বের করতে বলছে আর কি। তো ওই যে সূত্র বসাইলাম। সূত্র দেখো, সূত্র হচ্ছে তোমার, এক্স মানে হচ্ছে 40। হ্যাঁ এক্স এর মান হচ্ছে 40। এই যে 40 আমরা কি টেম্পারেচার পাইলাম অবজেক্টের, যে নষ্ট থার্মোমিটার যে টেম্পারেচার আমরা মাপছি কোন একটা অবজেক্টের টেম্পারেচার, সেটা হচ্ছে হুম। 40 ডিগ্রি পাইছি, তাই না? এটা হচ্ছে 40। আর কি, তারপরে যে এক্স হুম। আইস এবং এক্স স্টিম যেটা আছে দেখো, এক্স আইস দেওয়া আছে কত, 4। 4টা এখানে বসাইছি, এখানে 4 বসাইছি। স্টিম কত, 98 না? 98 এখানে বসাইছি। হুম। আবার আমরা কি জানি সেলসিয়াস স্কেলের সিটা বসাইছি, সি এর মান আমরা বের করবো। মাইনাস হচ্ছে সেলসিয়াস আইস পয়েন্ট হচ্ছে 0, 0। আর স্টিম পয়েন্ট হচ্ছে 100। তো এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমি সি এর ভ্যালু বের করছি আর কি, আর কিছু না। বুঝতে পারছি। ওকে। স্যার এত সহজ ম্যাথ তো আর দিবে না পরীক্ষায়। এত সহজ ম্যাথ দেয় দেয় পরীক্ষা দেয়, এগুলো পোলা পারে না। একটু আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো। থার্মোমিটার ম্যাথ গুলা এই যে এতটুকু কয়েকটা টাইপ আমাদের দেওয়া আছে, আর কোনো এক্সট্রা টাইপ দেওয়া নেই। বুঝছি। আচ্ছা, এখন আমরা, আচ্ছা এটা একটু পরে করি। আমরা হচ্ছে এইট, আচ্ছা ওইটাই করি। আমরা হচ্ছে এখন ই স্টার্ট করব। আর ওটা শেষ আমরা হচ্ছে ওই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা যেটা আছে ওইটা স্টার্ট করবো আর কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল মনে আছে? টি কিউ প্লাস টু ডিইউ প্লাস টিডিভি। ফার্স্ট ল, হ্যাঁ। ইকুয়েশনটা হচ্ছে তোমার ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অথবা ডি ইউ প্লাস ডি ডাব্লিউ পরিবর্তে বি ডিভি লেখা যায়। ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে হিট, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। হুম। ইন্টারনাল এনার্জি এটা হচ্ছে তোমার কি ওয়ার্ক টান। ঠিক আছে। হুম। উপর বিশেষ করে আমাদের এই ম্যাথটা হবে আর কি। এই ম্যাথটা পারলে এই রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ পারবো আশা করি। তো এই ম্যাথটা খুব ভালো করে বোঝো। দেখো কি দেওয়া আছে, একটা পিবি গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ। পিবি গ্রাফ দেওয়া আছে। আর এখানে কিছু কি দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, একটা আই, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে এ, তাই না? তো এ বরাবর হচ্ছে একটা প্রসেস, আই এ এফ হচ্ছে একটা প্রসেস, আই এফ একটা প্রসেস, আর হচ্ছে আই বি এফ ও একটা প্রসেস। তো এখানে বলে দিচ্ছে কোশ্চেনে হচ্ছে গিভেন আই এফ পথে কৃতকাজ, কৃতকাজ হচ্ছে তোমার ওয়ার্ক টান মনে রাখবা। শোষিত তাপ হচ্ছে হিট অ্যাবসর্বড, প্রযুক্ত চাপ হচ্ছে অ্যাপ্লাইড প্রেসার। তো আমি এটা আবার বলবো না আর কি, এটা তুমি বুঝে নেও। কৃতকাজ হচ্ছে ওয়ার্ক টান, শোষিত শোষিত তাপ হচ্ছে হিট অ্যাবসর্বড, প্রযুক্ত চাপ হচ্ছে হিট প্রেসার। তো এই যে আই এফ, অর্থাৎ এই যে এই পথে, এই পথে যখন যাবে আর কি,
তো এখান দিয়ে পথে যাওয়ার সময় কি ওয়ার্ক ডান হবে কত, 40 ক্যালোরি। আবার আইএফ পথে গ্যাসের দ্বারা কৃত কাজ, হুম, আহ সরি, আইএফ পথে কৃত কাজ না, কৃত কাজ বলতে তাহলে এটা ওয়ার্ক ডান বোঝাচ্ছে না, এটা মেবি বোঝাচ্ছে হচ্ছে হিট, ডিকিউ এর মান বোঝাচ্ছে এটা। আর গ্যাস দ্বারা কৃত কাজ হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ক ডান বোঝাচ্ছে, ডিডাব্লিউ বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই এই আইএফ পথে তোমার ডি কিউ এর মান দেওয়া আছে, ডি ডাব্লিউ এর মান দেওয়া আছে। ঠিক আছে, আবার আইবিএফ পথে শোষিত, শোষিত কি তাপ হচ্ছে তোমার 35, এটা আমাদের দেওয়া আছে আর কি। আচ্ছা, এখানে মনে হয় আমি একটু ভুল করছি, এইখানে এই লাইনটা হবে না, এই লাইনটা কৃতকাজ হবে না, ঠিক আছে, এটা হবে শোষিত তাপ, এটা আমরা ভুল করছি, শোষিত তাপ হবে, কৃতকাজ হবে না। তাহলে ডিকিউ এর মান হচ্ছে তোমার আহ কত দেওয়া আছে, 40, এটা হচ্ছে আইএএফ পথে, এই পথে হচ্ছে তোমার কি ডিকিউ এর মান দেওয়া আছে 40, এই পথে হচ্ছে ডিডাব্লিউ এর মান দেওয়া আছে 25। আবার এই পথে দেওয়া আছে শুধু ডিকিউ এর মান, ডিকিউ এর মান কত দেওয়া আছে, 35 দেওয়া আছে, এটা হচ্ছে ডিকিউ এর মান 35 দেওয়া আছে। তাহলে বলতেছে যে আইবিএফ পথে, আই এক নাম্বারটা হচ্ছে আইবিএফ পথে কৃত কাজ বের করো, অর্থাৎ এই যে এই প্রসেসে আমাদের কি বের করতে হবে, কৃত কাজ বের করতে হবে। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাইলে আমরা হচ্ছে একটা কাজ করি, এটা কয়টা কপি করি। তো ম্যাথটা সলভ করি। তো আমরা প্রথমে 1 নাম্বার প্রশ্নটা কি ছিল, আইবিএফ পথে কৃত কাজ, তাই কৃত কাজ আইবিএফ পথে বের করতে হলে আমাদের কি, ডিকিউ, তোমার ইংলিশ মানে কেন বুঝতেছিল? হ্যাঁ, তোমার ইংলিশ মানে কি বুঝতেছিল? কোটার ইংলিশ, কৃতকাজ মানে কি? এই যে লিখে দিয়েছি, পাশে লিখে দিয়েছি, কৃত কাজ মানে ওয়ার্ক টান, ঠিক আছে, ইংলিশ লিখে দিয়েছি। কৃত কাজ মানে ওয়ার্ক টান, শোষিত তাপ হচ্ছে হিট অ্যাবজর্বড, প্রযুক্ত চাপ হচ্ছে হিট অ্যাপ্লাইড প্রেসার। এটা তাহলে আমাদের কি চাইছে, ওয়ার্ক টান চাইছে। ঠিক আছে, এই আইবিএফ পথে মানে এই পথে আচ্ছা, আর বের কি করতে কি হবে। দেওয়া আছে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে, গিভেন, গিভেন হচ্ছে তোমার দেওয়া আছে টি কিউ আইবিএফ, এটা দেওয়া আছে কত, এই যে এখানে দেওয়া আছে 35 ক্যালোরি। ঠিক আছে, আমাদের বের করতে হবে ডিডাব্লিউ আইবিএফ বের করতে হবে। আচ্ছা, আমরা সূত্রটা কি জানি, সূত্র জানি হচ্ছে ডিকিউ আইবিএফ ইকুয়াল টু ডিইউ আইবিএফ প্লাস ডিডাব্লিউ আইবিএফ, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সূত্র অনুসারে, তাই না? তো শুধু ডিকিউ এর মান দেওয়া আছে, ডিইউ এর মান দেওয়া নাই, আমার কিন্তু ডিডাব্লিউ বের করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে ডিইউটা আগে বের করতে হবে না, মানে এটা দেওয়া আছে কত, এটা হচ্ছে 35। তাহলে আমরা যদি ডিডাব্লিউটা বের করতে চাই, তাহলে আমাদের আইবিএফ লাগবে না, মানে ইন্টারনাল এনার্জি, ডিইউ লাগবে? ডিইউ তো আমাদের লাগবে তাই না, আইবিএফ পথে। তো এটা আমাদের দেওয়াটা নাই, তো এটা আমরা কেমনে বের করব, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা কিভাবে বের করা যায়। উম, এটা হচ্ছে আমাদের, এক মিনিট দাঁড়াও, কই লিখলাম, গুলিয়ে ফেলছি। আচ্ছা, দেখো এই জিনিসটা মনে রাখবা, এই যে আইবিএফ এর ইন্টারনাল এনার্জি এবং আইএফ এর ইন্টারনাল এনার্জি অথবা আইএফ এর ইন্টারনাল এনার্জি সবগুলা সেম, অর্থাৎ ডিইউ, যেহেতু এটা ক্লোজড একটা প্রসেস, তাহলে ডিইউ আইবিএফ অথবা ডিইউ তোমার আইএফ, এই সবগুলা হচ্ছে তোমার কি সেম হবে, অথবা মানে বলতে পারো ডিইউ আই থেকে শুরু করে যে কোনো পথে, আই থেকে শুরু করে
যে কোনো পথে তুমি এফ এ যাও, যে কোনো পথে এফ এ যেতে হবে। এফ এ গেলে এগুলো সবগুলা কি সেম। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন আসতে পারি? আমরা আসতে পারি ডি ইউ আই বি এফ ইকুয়াল টু ডি ইউ আই এ এফ, এটা কিন্তু আমরা বলতেই পারি, তাই না? তাইলে আমি যদি সামহাও বের করতে পারি আই এ এফ পথে ইন্টারনাল এনার্জি কত, তাইলে কি আমরা বের করতে পারবো না আইবিএফ পথে? তাইলে আমাদের এখন লক্ষ্য লক্ষ্য হচ্ছে ডি ইউ আই এ এফ পথে ইন্টারনাল বের করা। অর্থাৎ এই যে প্রসেসটা আছে, এই যে আইএফ, এই আইএফ পথে যে ইন্টারনাল এনার্জি এটা যদি বের করতে পারি সামহাও, তাহলে আমরা আইবিএফ পথে যেটা আছে এটা আমরা বের করতে পারবো। বোঝা গেছে? আমরা কিন্তু আইএফ পথে ইজিলি বের করতে পারবো, কারণ আইএফ পথে ডি কিউ এর মানও দেওয়া আছে, ডিডব্লিউ এর মান দেওয়া আছে। অর্থাৎ ডি কিউ থেকে ডিডব্লিউ যদি বাদ দিয়ে দিই তাহলে তোমার ডিউ বেরিয়ে যাবে, তাই না? তাইলে আমরা এটা বের করি। হুম, এটা হচ্ছে ফর আই এ এফ, এটা যদি চিন্তা করি তাহলে এখানে ডি কিউ কি লেখা যায়, আই এ এফ ইকুয়াল টু ডি ইউ আই এ এফ প্লাস ডি কিউ কি লেখা যায়, ডি কিউ হচ্ছে তোমার আই এ এফ, ডি কিউ না সরি ডি ডাব্লিউ আই এফ। তো এখানে কি মান কি কি দেওয়া আছে, ডি কিউ আই এফ এর মান কিন্তু দেওয়া আছে কত, এই যেটা আই এফ পথে শোষিত তাপ হচ্ছে 40 ক্যালোরি, 40 দেওয়া আছে আমাদের। আবার আই এফ এর পথে কৃত কাজ মানে ওয়াট টান দেওয়া আছে 25 ক্যালোরি। তাহলে দেখো এই আই এফ এর পথে হচ্ছে তোমার 40 বসাইলাম, ডি ইউ আমরা বের করবো আই এফ প্লাস ডি ডাব্লিউ আই এফ কত আছে 25 দেওয়া আছে। তাহলে এখান থেকে ডি ইউ আই এফ 40 - 25, তাহলে 15 ক্যালোরি বের করে ফেললাম আর কি। এটা বুঝছো কিনা বলো? সিম্পল, দুইটা মান দেওয়া আছে, আমি বুঝছি। এনার্জি বের করছি। ঠিক আছে, তাহলে দেখো এই ডি ইউ হ্যাঁ, আই এফ এটা এটা সমান সমান কি লেখা যায়, তোমার ডি ইউ আই এফ আই বি এফ লেখা যায় না এখান থেকে? হ্যাঁ, এটা কিন্তু লেখা যায়। হ্যাঁ, তাহলে তিনটা তিনটা ইন্টারনাল এনার্জি তো সেম। সেম, তাহলে আমরা ডি ইউ আই বি এফ ইকুয়াল টু ডি ইউ আই এ এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 15 ক্যালোরি লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি কিনা বলো? লিখতে কিন্তু পারি। তাইলে হ্যাঁ, এখন আমাদের দেখো কি মান দেওয়া আছে, তো এরকম হচ্ছে তোমার কি আমরা ডি ডাব্লিউ মানটা পাবো আর কি। হ্যাঁ, তো এটা গেল। 1 মিনিট একটু দাঁড়াও, জিনিসগুলো একটু সুন্দর করে সাজাই। উম, আবার হ্যাং করলো। রাফি এত দেরি করলা কেন, কইছিলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শীত অনেকক্ষণ আগেই, দেরি কই? দেরি কেন, আমার তো প্রায় থার্মোমিটারে সব ম্যাথ শেষ হয়ে গেছে তুমি আস্তে আস্তে। ও, না আইসি তো মানে আগের এই ক্লাসে আসার আগে ক্লাসে আসছি। ও আগে ক্লাস আসছো, আমি টের পাইনি আর কি। ও আচ্ছা, না পাইলে তো ভালো। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে আসে এফআই প্রথে কৃত এফআই প্রথে কৃত কাজ, মানে ওয়ার্ক ডান হচ্ছে তোমার 10 ক্যালোরি হলে এফআই কোনটা, এফআইটা হচ্ছে তোমার এই যে এটা, এখান থেকে স্টার্ট হবে, এই স্টার্ট হয়ে তারপর এখানে আসবে আর কি। মানে এই স্টার্টিং পয়েন্ট এফ, এন্ডিং পয়েন্ট হচ্ছে আই। তো এটা হচ্ছে তোমার 10 ক্যালোরি হলে প্রযুক্ত এখানে তাপ হবে আর কি, চাপ না লিখে তাপ লেখো, এটা হবে তাপ। প্রযুক্ত তাপ কত, মানে ডি কিউ কত, ডি কিউ এফ আই
কত হবে যদি দেওয়া থাকে DW FI হচ্ছে তোমার 10 ক্যালোরি, এটা দেওয়া আছে। তাহলে আমরা সলভ করি 2 নাম্বারটা। তো দেখো, আহ তাহলে আমরা কি লিখতে পারি, DQ FI ইকুয়াল টু DU FI প্লাস DW FI। তো গিভেন কি কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে তোমার হচ্ছে DW FI দেওয়া আছে, এটার মান হচ্ছে কত, 10 ক্যালোরি। তো DW FI আমাদের দেওয়া নাই, কিন্তু আমরা বের করছি কিন্তু কি দেখো, এখানে কিন্তু বলছি যে DU IF বা DU IBF DU IF সবই হচ্ছে তোমার কি সেম হবে, ঠিক আছে। তাহলে এখানে এখানে কিন্তু আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি DU IF এর মানও হচ্ছে তোমার কি 15 ক্যালোরি। অর্থাৎ আমরা লিখতে পারি DU IF এর মান হচ্ছে আমাদের কি 15 ক্যালোরি। কিন্তু এটা কি ছিল IF, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট ছিল I, এন্ডিং পয়েন্ট ছিল আমাদের কি F। কিন্তু DU FI এটা কথা হচ্ছে উল্টা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে F, এন্ডিং পয়েন্ট হচ্ছে তোমার I। তাহলে এটা সেমই হবে কিন্তু হচ্ছে মাইনাস হবে আর কি, -15 ক্যালোরি হবে আর কি। অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে এটা জাস্ট প্লাসটা মাইনাস হয়ে গেছে আর কি। কেন মাইনাস কেন হবে? আহ, আচ্ছা DU এখানে বোঝাই তোমাকে, তাহলে একটু বুঝো। DU FI এটা হচ্ছে তুমি বের করবা UF থেকে UI বাদ দিবা, আর DU IF এটা বাদ দিবা হচ্ছে UI থেকে UF। একটা টোলটা না, পয়েন্ট কিন্তু আলাদা। এখানে F কিন্তু স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার F, আর ইন পয়েন্ট কত, I হচ্ছে তোমার ইন পয়েন্ট, ঠিক আছে। মানে এই, কিন্তু এখানে ডিরেকশন অনুযায়ী দেখা যাচ্ছে না আই থেকে এফ এ যাচ্ছে, তার মানে আইএফ হবে। হ্যাঁ IF এ হচ্ছে তো আমাদের, আমরা বের করছি কত, 15 ক্যালোরি বাই করছি না। হ্যাঁ, তাহলে IF এ যদি 15 ক্যালোরি বাই করছি, তাহলে FI 15 ক্যালোরি হবে, কিন্তু IF টা কি হচ্ছে আমাদের এটা পজিটিভ উল্টা। ও আচ্ছা, ক্যালোরি। বুঝা গেছে। বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে -15 ক্যালোরি হবে আর কি। তাহলে দেখো, এখন আমরা DQ কি পাবো, FI -15 প্লাস DW মান দেওয়া আছে আমাদের কত, 10, তাহলে -5 ক্যালোরি, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, DQ এর মানটা হচ্ছে আমাদের নেগেটিভ আসতেছে, মানে হচ্ছে আহ, কি হচ্ছে, রিলিজ হচ্ছে আর কি, মানে সিস্টেম থেকে রিলিজ হচ্ছে হিটটা আর কি। ওকে, তাহলে আমাদের এটাও শেষ হলো। এরপরে হচ্ছে 3 নাম্বারটা, আচ্ছা স্যার, -5 মানে কি বুঝাইতেছে? -5 ক্যালোরি মানে কি? মানে সিস্টেম থেকে তাপটা বের হয়ে যাচ্ছে, মানে কমটা আর হচ্ছে তোমার হিট রিলিজ হয়ে যাচ্ছে, আর অ্যাবজর্ব হলে হচ্ছে তোমার পজিটিভ হয়, আর প্লাস হইলে? পজিটিভ হয় আর কি, ও আচ্ছা। তাপ ঢুকে। আচ্ছা, ইউআই ইউআই হচ্ছে তোমার 8 ক্যালোরি হলে ইউএফ এর মান কত, 3 নাম্বারটা। অর্থাৎ এটাই আসি আমরা 3 নাম্বারে, যে ইউ এর মান যদি 8 ক্যালোরি হয় তাহলে ইউএফ এর মান কত। হ্যাঁ, তো আচ্ছা, আমরা মনে হয় এখানে একটু ভুল করছি। হুম, হ্যাঁ, এটা হচ্ছে, এটা সূত্রটা একটু 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 ভুল করছি। এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট হয় আর কি সবসময়, অর্থাৎ আই থেকে এফ হবে, এখানে এফ থেকে আই হবে, ঠিক আছে। মানে হচ্ছে DU IF, DU IF এর মান হচ্ছে তোমার ইউএফ থেকে ইউআই বাদ দিলে যেটা আসে সেটাই আমাদের DU IF পাওয়া যায় আর কি। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট কি আই, আর এন্ডিং পয়েন্ট এফ, অর্থাৎ এন্ডিং পয়েন্ট থেকে যদি স্টার্টিং পয়েন্ট আমরা বাদ দেই তাহলে আমরা DU IF পাই আর কি। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। মানে সবসময় মনে রাখবা, ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বাদ দেবো আর কি।
সব ক্ষেত্রে আর কি। বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের আনসার আসে। তো এখানে আইএফ মানে হচ্ছে তোমার এই প্রসেসের ক্ষেত্রে, এই যে এই প্রসেসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আইএফ প্রসেসের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল এনার্জি, এখানে হচ্ছে আই থেকে ইনিশিয়াল হচ্ছে, এফ তো হচ্ছে ফাইনাল হচ্ছে আর কি, মানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ইউআইএফ, আইএফ দ্বারা, ডিইউআইএফ দ্বারা হচ্ছে ফাইনাল পয়েন্ট থেকে এই ইনিশিয়াল পয়েন্টটা বাদ দিব, তাইলে আমরা ডিইউআইএফটা পাই। ঠিক আছে। তো ডিইউআইএফ এর মান আমরা আগে থেকে পাইছি কত, এই যে এখানে আমরা কত পাইছি ডিইউআইএফ এর মান, ডিইউআইএফ হচ্ছে আইবিএফ এবং আইএফ এর সমান, তাহলে 15 ক্যালোরি। ঠিক আছে, এটা আমরা পাইছি 15 ক্যালোরি। আর ইউআই এর মান দেওয়া আছে, ইউআই এর মান হচ্ছে 8 ক্যালোরি দেওয়া আছে। তাহলে ইউআই এর মানটা কত বের করবো আমরা? তো সিম্পল, জাস্ট এখানে বসাই দিবা, বসাই দিলে আমাদের আনসার এসে পড়বে। ডিইউআইএফ হচ্ছে তোমার 15, ইউএফ এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, ইউআই এর মান হচ্ছে 8। ঠিক আছে, ইউএফ 15 + 8, তাহলে কত আসে? 23। অর্থাৎ এই পয়েন্টে শুধুমাত্র এই পয়েন্ট ইন্টারনাল এনার্জি হচ্ছে তোমার 23 ক্যালোরি, ইনিশিয়াল পয়েন্টের ইন্টারনাল এনার্জি হচ্ছে তোমার কত, 8 ক্যালোরি, এবং এটার যে ডিফারেন্সটা হচ্ছে তোমার কি, 15 ক্যালোরি আর কি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। না বুঝে থাকলে বলতে পারো। অল ক্লিয়ার, ঠিক আছে। ওকে। হুম। আচ্ছা, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা, ইউবির মান যদি তোমার 20 ক্যালোরি হয়, তাহলে আইবি পথের প্রযুক্ত তাপ কত হবে আর কি। আইবি পথ কোনটা? এইটা হচ্ছে আইবি পথ, তাই না? এটা হচ্ছে আইবি পথ। তো এখানে ডিকিউ এর ভ্যালুটা বের করতে বলছে, ডিকিউ আইবি তা বের করতে বলছে আর কি। তো ডিকিউ আইবি এটা আমরা কেমনে বের করবো? ডিইউ আইবি প্লাস ডিডাব্লিউ আইবি। ঠিক আছে। তো এখানে তাহলে আমরা ডিইউ আইবি এর মানও আমরা জানি না, ডিডাব্লিউ আইবি এর মানও কিন্তু আমরা জানি না। ওকে। স্যার এখানে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেন আছে হচ্ছে তোমার এই যে প্রযুক্ত তাপ, মানে ডিকিউ আইবি চাইছে কোশ্চেনে। ঠিক আছে, আচ্ছা। ডিকিউ আইবিটা আমাদের চাইছে। তো আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, ডিকিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডিডাব্লিউ, এই সূত্র অনুসারে বের করবো আর কি এখন সবকিছু। তো আমাদের ডিইউ আইভি এটা আমাদের বের করতে হবে। ডিইউ আইভি এটা বের করলে হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট বি, ইনিশিয়াল পয়েন্ট আই। ঠিক আছে। আহ হ্যাঁ। ইউবির মান কত দেওয়া আছে? 20 ক্যালোরি কিন্তু অলরেডি দেওয়া আছে। ঠিক আছে। আর আইটা আইটা আমরা এখান থেকে পাইছি না, 8 ক্যালোরি, এটা বসাই দিই। তাহলে কত আসছে? আসছে 12 ক্যালোরি হতে আসতেছে। এখান থেকে আমরা এটা পাই আর কি। তাহলে এখান থেকে আমরা কি পাই? 12 পাই, তাই না? এখন ডিডাব্লিউটা চিন্তা করি, আমাদের ডিডাব্লিউ পরিবর্তে কি পিডিবি লেখা যায় না? হ্যাঁ। পিডিবি কিন্তু আমাদের লেখা যায়। আচ্ছা, উম, 1 মিনিট একটু দাঁড়াও, আমি কি চিত্রটা ভুল করছি? না, চিত্র ভুল করি নেই। এখানে প্রেসারের মান তো দেওয়া থাকার কথা, FI IBF এর পথে আইবি। উম আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমাদের, হ্যাঁ, আইবির হচ্ছে আমাদের ওয়াট টানটা লাগবে। আচ্ছা, আমরা
তো এখানে আসি, দেখো ডাব্লিউ আমাদের আইবির ওয়ার্কডানটা লাগবে, ডিডাব্লিউ আইবি। এখান থেকে দেখো কি লেখা যায়, ডিডাব্লিউ আইবিএফ নিয়ে চিন্তা করি আমরা, অর্থাৎ এই পুরা প্রসেস নিয়ে যদি চিন্তা করি, ঠিক আছে, কারণ আইবিএফ এর পথে আমাদের ওয়ার্কডান কিন্তু ফার্স্ট ইকুয়েশন আমরা বের করছিলাম। হুম, তো এই জন্য এখান থেকে আমরা বের করার চেষ্টা করি। তাহলে ডিডাব্লিউ কি লেখা যায়, আইবি প্লাস ডিডাব্লিউ বিএফ লেখা যায়, দেখো তো। অর্থাৎ এই পুরা প্রসেসের ওয়ার্ক ডানটা আমাদের হচ্ছে এইটুক যোগ এইটুক লেখা যায় না? বুঝছো? মানে এই যে দেখো, পাঁচ না স্যার, বুঝি নাই। প্লাস দুই লেখা যায় না, পাঁচে গেল তিন প্লাস দুই, তিন আর দুই যোগ করলে হ্যাঁ, আসে। তাহলে এই যে আইবি এইটুক প্লাস এইটুক, এদেরও যোগ করলে কি পুরাটা পাওয়া যায় না, আইবিএফ। আইবিএফ কি পুরোটা? হ্যাঁ, আইবিএফ তো এইটা, এই এই যে, পুরো গ্রাফটাই কি আইবিএফ? না না না, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের আইবিএফ, এইটুক আইবিএফ, ঠিক আছে। তাহলে আমরা আইবিএফ, আইবিএফ কেন নিব খালি? তাহলে আইবি প্লাস বিএফ ইকুয়াল টু কি আইবিএফ লেখা যায় না? হ্যাঁ, মানে আইবিএফ, এটা কি আইবি প্লাস বিএফ লেখা যায় না? হ্যাঁ। অর্থাৎ ডিডাব্লিউ মানে আইবিএফ পথে যে ওয়ার্ড ডানটা হবে সেটা কি, ডিডাব্লিউ পথে আইবি প্লাস ডিডাব্লিউ পথে বিএফ লেখা যায় না? হুম। বুঝছো? হ্যাঁ। এখান থেকে লেখা যায় আর কি। এখন দেখো, এই বিএফ পথে, হ্যাঁ, ডিডাব্লিউ বিএফ মানে শুধু এই যে এইটুক পথ, এইটুক পথে, এইটুক পথে কি ভলিউম কি কনস্ট্যান্ট না? ভলিউম কনস্ট্যান্ট। হ্যাঁ, ভলিউম তো কনস্ট্যান্ট হওয়ারই কথা, তাই না? গ্রাফ দেখে তো বোঝা যায় এটা। দেখো গ্রাফটা আমি একটু আবার বুঝাই। উম, এই যে এটা হচ্ছে তোমার প্রেসার, এখানে হচ্ছে ভলিউম। তো এরকম যখন গ্রাফটা হয় তখন কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট হয়। আবার এরকম যখন গ্রাফটা হয় তখন প্রেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় না? আনমিউট করে কথা বলো। জি স্যার, হ্যাঁ। তাহলে এই গ্রাফটা কি ছিল দেখো, এখানে তো এখানে যে ভলিউম ছিল তাই না? প্রেশার কনস্ট্যান্ট। তাহলে এখানে এখানে কি ছিল, এই আইবি পথে প্রেসার কনস্ট্যান্ট কিন্তু বিএফ পথে কি ভলিউম কনস্ট্যান্ট না? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে দেখো, এই বিএফ পথে হচ্ছে আমাদের কি ভলিউমটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে ডিভি এর মান কি হবে, জিরো হবে না? হ্যাঁ, ভলিউম কত জিরো। তাহলে পি ইন্টু কি জিরো লেখা যায় না বিএফ পথে, মানে ওয়ার্ডটার কি হবে, হ্যাঁ, নাই, হ্যাঁ, জিরো হবে। তাহলে এটা হবে জিরো, এটা হচ্ছে ডিডাব্লিউ আইবি, এটা হচ্ছে তোমার ডিডাব্লিউ আইবিএফ, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। এক নম্বরে, এক নম্বরে যে আমরা আইবিএফ থেকে ওয়ার্ডটার যে বের করছিলাম এটা একটু দেখি তো কত আসে। এই যে এই আইবিএফ হতে ওয়ার্ডটানটা হচ্ছে 20 ক্যালোরি ছিল, অর্থাৎ এই এটা হচ্ছে 20 ক্যালোরি হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ ডিডাব্লিউ আইবি এটা হচ্ছে তোমার কি 20 ক্যালোরি হবে, মানে 20 ক্যালোরি। তো এটা যখন 20 ক্যালোরি হয়, এটা আমরা পেয়ে গেছি অলরেডি, তাহলে কি এটাকে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা 20 ক্যালোরি, তাইলে ডিডাব্লিউ আইবি আমরা 20 ক্যালোরি পাইছি, তাহলে এখানে বসাই দিই 20 ক্যালোরি। তাহলে 12 + 20 হচ্ছে তোমার কি 32 ক্যালোরি, এটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? এই ম্যাথটা কিন্তু একটু একটু টাফ, কিন্তু মানে এই ম্যাথটা কিন্তু আসার মতো, বুঝতে পারছো?
এখানে কিছু যদি না বুঝে থাকে বলতে পারো। বুঝতে পারছি ভাই। ওকে, মাইশা বুঝতে পারছো? আরেকবার দেখো, দেখার পর আশা করি বুঝতে পারবা জি বিষয়। স্যার, বুঝতে পারছি। হুম। ওকে, এখন আমরা আগাই সামনে, তারপরে সেভ হয়ে নেক। কারেন্ট চলে গেছে না? এরপর এটা আসি যে এটি গ্যাস চেম্বারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 atm চাপে তোমার হচ্ছে একটা ঘনত্বের যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 100 kg/m³ গ্যাস এর ঘনত্ব দেওয়া আছে। হঠাৎ করে হচ্ছে তোমার গ্যাসের চাপ হচ্ছে 2 atm বাড়ায়, তাহলে হচ্ছে যে পরিবর্তিত তাপমাত্রা বের করতে বলছে। গ্যাসের ঘনত্বে কোনো পরিবর্তন হবে কিনা এটা বের করতে বলছে আর কি। হুম। আমরা সেজন্য বলতেছি যে একটা গ্যাস চেম্বার আছে। গ্যাস চেম্বার হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড কি করতেছে, কন্টেন করতেছে। তার হচ্ছে টেম্পারেচার ছিল হচ্ছে কত, 7 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেশার ছিল 4 atm। হ্যাঁ, আর ডেন্সিটি হচ্ছে তোমার কত, ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডেন্সিটি হচ্ছে তোমার 100 কেজি মিটার কিউব। আর এই গ্যাস চেম্বারটাকে আমি হঠাৎ করে হচ্ছে প্রেশার ইনক্রিজ করলাম, আহ, যাতে হচ্ছে 2 atm হয়ে যায় আর কি। হ্যাঁ, আহ, মানে 4 atm থেকে আমি হচ্ছে 6 atm নিয়ে আসলাম। প্রথমে 4 atm ছিল, তারপরে 6 atm, মানে 4+2, 6 atm আসে আমাদের আসলো আর কি। তো এই হঠাৎ করে নিয়ে আসার ফলে আমাদের যে উম, আসলে কি চেঞ্জ হবে, টেম্পারেচার কি চেঞ্জ হবে, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। আর হচ্ছে এখানে কোনো ডেন্সিটির কি আসলে কোনো চেঞ্জ হবে কিনা, এটাও আমাদের বের করতে হবে আর কি। ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, এই হঠাৎ করে, হ্যাঁ, এই হঠাৎ করে বা সাডেনলি এই যদি থাকে, এই প্রসেসটাকে বলা হয় এডিয়াবেটিক প্রসেস বা দ্রুততাপীয় প্রক্রিয়া। ঠিক আছে। এই হঠাৎ করে জিনিস থাকলে আমাদের সবসময় মনে রাখবে দ্রুততাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখানে গিভেন কি কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে হচ্ছে তোমার T1 এর মান হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, যদি কেলভিনে নেই তাহলে 300 কেলভিন। আর হচ্ছে P1 এর মান দেওয়া আছে কত, P1 এর মান হচ্ছে 4 atm। আর T2 এর মান দেওয়া আছে, বের করতে হবে T2 এর মানটা। P2 এর মান হচ্ছে তোমার কি 2 ডিগ্রি বাড়াইছে আর কি, অর্থাৎ 4+2 মানে 6 atm দেওয়া আছে। আর ρ1 দেওয়া আছে হচ্ছে কত, 100 kg/m³। ঠিক আছে। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেহেতু আমাদের সূত্র হবে রুদ্ধতাপীয়র। তো রুদ্ধতাপীয় সূত্রগুলো কি, 1 নম্বরে যদি আমরা লিখি তাহলে P1, হুম, T1 to the power গামা 1 - গামা, P2, T2 গামা 1 এটা কিসের ফর্মুলা স্যার? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফর্মুলা, তোমাকে আমি দেখিয়েছি, খাতাটা একটু খুলে দেখো। মানে ঠিক আছে। মানে রুদ্রতাপনে। মানে এডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা আর কি, এই যে এই ফর্মুলা ছিল ও। P1 V1 to the power গামা, P2 V to the power গামা, আরেকটা ছিল মনে হয় P1 T1 গামা 1 - গামা, T2 গামা 1 - গামা, খাতা খুলে দেখো আর কি। আরেকটা T1 V1 এর সম্পর্ক ছিল। ঠিক আছে। হ্যাঁ। এরকম হুম। সম্পর্ক ছিল আর কি, মানে এখানে কিছু হবে, গামা জাতীয় কিছু একটা হবে, ভুলে গেছি আমি। তো এটা হবে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, T2টা বের করতে হবে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি, দেখো P1/P2 লিখতে পারি, আর T1/T2 লিখতে পারি। হ্যাঁ, গামা 1 - গামা। আর এটা যদি একটু উল্টাই, আচ্ছা আমাদের কি দরকার, T2 দরকার না, তাহলে আমরা একটু ভুল লিখলাম ইকুয়েশনটা। আমরা এভাবে না লিখে অন্যভাবে লিখি, T2 উপরে নিয়ে যাই, তাহলে ওই হিসেবে লিখতে গেলে আমাদের আসবে P1/P2, T2/T1 টু দি পাওয়ার, 1 - গামা। তাহলে 1 - গামা 1 - গামা, 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 1 - গামা,
T2/T1 যদি রাখি, তাহলে P1/P2 কি হবে? 1 - গামা/গামা। ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী ইকুয়েশনে যাই। আহ, এটা 1 মিনিট, এটা স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ। উম, তাহলে আমরা এখন এখানে বসাবো সবকিছু। তাহলে T2 ইকুয়াল টু কি রাখা যায়? T1 P1/P2 1 - গামা/গামা। হ্যাঁ। তাহলে সে হিসেবে T1 এর মান কত আসছে? 300। P1 এর মান আছে আমাদের কত? 4। P2 এর মান আছে 6। গামা, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বলছে, তাহলে কত হবে বলো তো গামার মান? কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হয়? গামার মান কার্বন ডাইঅক্সাইডের জন্য, যেহেতু যা তোমার 1 এর জন্য হচ্ছে, মানে 1 পরমাণুকের জন্য, 1 এটমের জন্য হয় তোমার 1.67, আর 2 এটমের জন্য 1.4 সামথিং, 1.4 মনে হয়, আর 3 এটমের জন্য হয় 1.33। ঠিক আছে। তা গামার মান 1.33 হবে আর কি। তাহলে ওই হিসেবে আমরা কি লিখতে পারি? 1 - 1.33 ডিভাইডেড বাই 1.33। তো এখান থেকে T2 টেম্পারেচার বের হবে আর কি। ঠিক আছে। তো T2 টেম্পারেচার কত আসে? ক্যালকুলেশন করো। আচ্ছা, আমি করছি 331.75। মোবাইলে করলাম তো, জানি না ঠিক আছে কিনা। আচ্ছা, কেলভিন আসবে। ঠিক আছে। এই কেলভিনটাকে আমরা আবার আহ, যেহেতু সেলসিয়াসে দেওয়া ছিল, তাহলে সেলসিয়াসে কনভার্ট করে নেওয়াই ভালো। তাহলে এটা কেলভিন আসলো। তো কেলভিনটাকে যদি আমরা সেলসিয়াস কনভার্ট করি, তাহলে 273 দেওয়া হচ্ছে, বিয়োগ করবো, তাহলে আমাদের সেলসিয়াস এসে পড়বে। তাহলে 88.751 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগে ছিল আমাদের 27, এখন আমাদের আসছে 88.751 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? তাহলে হঠাৎ করে যেটা হবে, অথবা সাডেনলি হচ্ছে ইনক্রিজ হয়, তাহলে এই জিনিসটাকে আমরা সবসময় কিসে ফালাবো? এই জিনিসগুলোতে সবসময় আমরা এডিয়াবেটিকে ফালাবো, বা রুদ্রতাপীয় প্রক্রিয়া ফালাবো, তখন হচ্ছে তার সূত্রগুলো আমরা ইউজ করবো আর কি। বোঝা গেছে? আশা করি বুঝছো। এখন উম পরে কি বলছে দেখো, যে গ্যাসের ঘনত্ব কোনো পরিবর্তন হবে কিনা, অথবা ডেনসিটি কোনো চেঞ্জ হবে কিনা, এটা আমাদের চাইছে। অবশ্যই ডেনসিটি চেঞ্জ হবে। ভলিউমের চেঞ্জ হলে আমাদের ডেনসিটি চেঞ্জ হয় না? তো এখানে যদি হঠাৎ করেই করলে, তো এখানে ভলিউম তো অবশ্যই চেঞ্জ হবে। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে উম হুম আমরা একটা সম্পর্ক জানি, তাই না? আমরা জানি হচ্ছে M = ρV। এই সম্পর্কটা কিন্তু আমরা জানি। হ্যাঁ। তো ওখান থেকে যদি আমরা লিখি V কি M/ρ, তাই না? তো ওই হিসেবে তাইলে আমরা কি লেখা যায় দেখো, আমরা যদি এই সূত্রটা বসাই,
P1 V1/T1, P2 V2/T2। হ্যাঁ, এই সূত্রটা যদি এখানে বসাই, আচ্ছা, এক্ষেত্রে এটা আমরা এডিয়াবেটিক না, এটা হচ্ছে তোমার আহ, আদর্শ যে গ্যাসটা আছে, অর্থাৎ আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে ওটা আমরা ইউজ করতেছি আর কি। আদর্শ গ্যাসের সূত্র, আদর্শ সূত্র কোনটা? Pv = nRT। ঠিক আছে, অথবা nRটা এক পাশে রাখলাম, তাহলে Pv/T = nR লেখা যায়, মানে nR কনস্ট্যান্ট। এই সূত্রটা আমি ইউজ করতেছি। হ্যাঁ, তো V1 এর পরিবর্তে আমরা কি বসাবো? P1/m ρ1 T1। যেহেতু ভর চেঞ্জ হয় না, ভর কিন্তু অপরিবর্তিত থাকে, P2/m T1 ρ2। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এমটা কাটি, এম কাটলে কি হবে? সূত্রটা দাঁড়াচ্ছে P1/T1 ρ1 = P2/T2 ρ2। এই সূত্রটা বুঝছো কেমনে আসছে? সূত্র কি বোঝা গিয়েছে কেমনে আসছে এটা? মানে আমি হচ্ছে প্রেসারের, মানে ভলিউমটা চেঞ্জ করে আমরা ওটা শুধুমাত্র ডেন্সিটিটা নিয়ে আসছি আর কি এখানে, আর কিছু না। তো এখন আমরা এইখানে ঘনত্বের যে পরিবর্তন, এই সূত্র দ্বারা নির্ণয় করবো আর কি। এই যে এই সূত্র দ্বারা হচ্ছে আমরা নির্ণয় করব। তা ঘনত্বের পরিবর্তন আমরা একটু দেখি কি আসে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে গিভেন, গিভেন ভ্যালুগুলা আমরা একটু দেখি। এগুলো হচ্ছে আমাদের গিভেন ভ্যালু। হ্যাঁ, আর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে প্রেসার কত দেওয়া আছে? প্রেসার হচ্ছে আমাদের P1 দেওয়া আছে আমাদের 4, T1 দেওয়া আছে 300, ρ1 দেওয়া আছে 100, P2 দেওয়া আছে 6। টি টু টি টু আমরা বের করলাম না? এখানে কিন্তু টি টু আমরা বের করছি। কত দিয়ে পাই? বের করছি এই যে 331.75। তাহলে 331.75, এখান থেকে আমরা রোটোটা বের করব। ঠিক আছে, তাই রোটোটা কি আসবে? 6 × 300 × 331.75 ÷ 4। তো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা রোটোর মানটাও পেয়ে যাব। এই তোমরা কি আছো নাকি আমি করে যাচ্ছি? হ্যাঁ ভাই, আছি তো। বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝতেছি। 31.75 × 4, তাহলে 135.644 কেজি/মিটার কিউব। তা প্রথমে ছিল আমাদের 100, তারপরে হচ্ছে তোমার কি 135। তা এই ডেন্সিটি বাড়ছে না কমছে? ডেন্সিটি কিন্তু অবশ্যই আমাদের বাড়ছে। তা ডেন্সিটি বাড়লে কি হয়? কঠিন রূপান্তর হয় নাকি তরল রূপান্তর না গ্যাসের রূপান্তর হয়? মানে ভলিউম কমে না বাড়ে ডেন্সিটি যদি বাড়ে? ভাই, ভলিউম কমে। হ্যাঁ, ডেন্সিটি বাড়লে ভলিউম কমে। এই কি কইলা, ডেন্সিটি বাড়লে ভলিউম কমে? হ্যাঁ ভাই, ডেন্সিটির সাথে তো ভলিউম ব্যস্তানুপাতিক না। ও হ্যাঁ হ্যাঁ, ডেন্সিটি ভলিউম কম, বাড়াইলে তো ভলিউম কমবে। ভলিউম কমে, ঠিকই আছে। তাহলে 135.644 কেজি/মিটার কিউব হচ্ছে আমাদের কি ভলিউম, সরি ডেন্সিটি বাড়বে। ভাইসা বুঝছো এটা? বুঝতে কি পেরেছো?
ম্যাথ কি বেশি হয়ে গেছে? মাত্র কয়টা কিন্তু করছি আমরা, একটা ম্যাথ একটু বড় করছি অবশ্য। মাইশা, তুমি একটু আনমিউট করে কথা বলো। উ- আগাবো, সামনে কি আগাবো কিনা। কথা বলতেছো? শুনতেছি না তো। হ্যালো, শোনা যায়? আচ্ছা, ওর মনে হয় নেট ডিস্টার্ব, আমরা একটু আগাই। প্রশ্নটা লিখি। কি টায়ার? আমি মানে তোমার মেসেজটা চেক করতে পারতেছি না, আমার হাত বন্ধ, দুই হাতই বন্ধ। তুমি একটু আহ, ইতে মানে একটু হ্যালো কথা বলো। হ্যালো, শোনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। স্যার যতটুকু করেছিল ততটুকু থাকুক। এতটুকু থাকতো? আরেকটা হ্যাঁ, ম্যাথ করি। আমার আবার একটা পড়া আছে আর। ও, আচ্ছা স্যার, আরেকটা একটু আছে। তাড়াতাড়ি শেষ করে দেন। তো এই আরেকটা ম্যাথ করি, তারপর শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা যা টায়ার হঠাৎ করে ফেটে গেল, ঠিক আছে, এই যে হঠাৎ করে বলে দিয়েছে কিন্তু। হঠাৎ করে বলে দেওয়া মানে কি, কি প্রসেস বলো? অ্যাডিয়াবেটিক ফ্লো। গুড, এডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রসেস, ঠিক আছে। তো এই রোধক প্রক্রিয়ায় হচ্ছে তোমার কি, ভেতরে তাপ এবং চাপ এবং তাপমাত্রা দেওয়া আছে, মানে প্রেসার এবং টেম্পারেচার দেওয়া আছে। প্রেসার দেওয়া আছে P1, দেওয়া আছে তোমার কি 2 atm, আর টেম্পারেচার দেওয়া আছে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, অথবা 15 + 273, তাহলে 288 কেলভিন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ফেটে যাওয়ার পূর্ব মুহূর্তে চূড়ান্ত তাপমাত্রা কত, মানে T2 মান বের করতে বলছে। মনে করো টায়ার আছে, টায়ারটা হচ্ছে তোমার, টায়ারের ভিতরে, এটা হচ্ছে টায়ার, হ্যাঁ। এই টায়ারের যে ভেতরটা আছে, এই ভেতরের ভেতরটা হচ্ছে এটা, মনে করো এটা হচ্ছে ভেতর টায়ারের। এই ভেতরের হচ্ছে টেম্পারেচার এবং প্রেসার দেওয়া আছে আমাদের কত, যেটা আমি লিখছি মাত্র, P1 T1, ঠিক আছে। এই ভেতরকার হচ্ছে প্রেসার এবং টেম্পারেচার হচ্ছে তোমার এই যে এই P1 T1, ঠিক আছে। তো তো দেখো, টায়ারটা যখন ফেটে যাবে, কথা শোনা যাচ্ছে? টায়ারটা মনে করো এটা হচ্ছে ফাটার পূর্ব মুহূর্ত আর কি, মানে আহ, ফাটা ফাটার পরে হচ্ছে টায়ারটা এরকম হয়ে যাবে কেন একটা, মনে করো এই বরাবর এই দিকটা ফেটে গেছে, দিকটা টিস করে ফেটে গেছে। তখন হচ্ছে এখানে ছিল তোমার P1 T1, হুম। তো এখানে টেম্পারেচার হবে P2 T2 টেম্পারেচার হবে। আচ্ছা, এখানকার প্রেশারটা কত, এখানকার প্রেশারটা হচ্ছে তোমার 2 atm, টেম্পারেচার হচ্ছে তোমার কি এটা
288 কেলভিন। যখন ফাটবে তখন কি এটা পরিবেশের টেম্পারেচারটা পাবে না, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা? তাহলে পিটুর মানটা কত হবে বলো তো? 1 atm হবে না? এটা কি বুঝছো? পিটুর মানটা কেন? যখন যখন মনে করো টাইটা ফাইটে গেছে, তখন কি পরিবেশের তার আশেপাশে যে পরিবেশের যে চাপটা, ওই চাপটাই কিন্তু সে পাচ্ছে, তাই না? মানে তখন কিন্তু সে এখানকার এখানকার ইন্টারনাল যে প্রেশারটা ছিল, এটা কিন্তু থাকবে না, তখন কিন্তু জিনিসটা বের হয়ে আসবে। অ্যাটমসফিয়ারিক প্রেসার কি সবসময় ওয়ান ওয়ান অ্যাটমসফিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেশার সবসময় 1 atm হয়। অ্যাটমসফিয়ারিক প্রেশার সবসময় মনে রাখবা 1 atm হবে। ঠিক আছে? তো অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 1 atm। তো এখান থেকে আমরা তো লিখতে পারি না, যেহেতু এটা হচ্ছে তোমার এডিয়াবেটিক। তাহলে P2 T2, হ্যাঁ, P2 T2 কি হবে বলো? গামা 1 - গামা P1 T1, গামা 1 - গামা। তো কি লেখা যায় দেখো? T2/T1, গামা 1 - গামা P1/P2। তো এখান থেকে লেখা যায় T2/T1, P1/P2, 1 - গামা/গামা। হ্যাঁ, তো এখানে সবগুলো মান বসাই দিবা। বসাই দিলে কি আসে ধরো, তা নতুন একটা পেজ খুলি। স্যার ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা, এটা ওই পাশে কেন চলে গেছে? ধরো বলতেছি, কোনটা কোনটা? ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা ওই পাশে কেন চলে গেছে? প্রেসারের কাছে গামা প্রেসার করছে এটা তো। এটা তো সিম্পল ক্যালকুলেশন। এটা বুঝছো না? টি টু ও, T2/T1 কি কি দেওয়া আছে? গামা 1 - গামা, আর P1/P2 দেওয়া আছে। এটা যদি ওই পাশে চাই তাহলে কি হবে বলো? উল্টায় যাবে। পি স্কোয়ার যদি এক্স হয়, তাহলে পি ইকুয়াল টু কি হবে? x⁻½ হবে না? উল্টা যায় না? মানে হচ্ছে √x হয় না? হ্যাঁ তো হ্যাঁ এটা তো উল্টা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, T2/T1 কি হবে? বুঝতে পারছি। P1/P2, 1 - গামা/গামা হবে। এটাই তো সিস্টেম, তাই না? তাহলে দেখো, T2 কি হবে? T1 P1/P2, 1/গামা/গামা। তা T1 এর মান কত? T1 এর মান হচ্ছে তোমার কি দেওয়া আছে? T1 এর মান হচ্ছে তোমার 288। P1 এর মান কত দেওয়া আছে? 1। P2 এর মান কত দেওয়া আছে? 2। আর এখানে কি কিছু বলছে? মানে কোনো গ্যাসের নাম বলছে? কিছু যদি না বলে দেওয়া থাকে, আমরা হচ্ছে 1.4 ধরে নিবো আর কি, বা যে কোনো একটা কিছু ধরে নিবো আর কি। আমার মান তো তিনটা, একটা হচ্ছে 1.67, 1.4, আর একটা হচ্ছে 1.33। এটা হচ্ছে দ্বিপরমাণুক, এটা হচ্ছে এক পরমাণুক, এটা হচ্ছে বহুপরমাণুক। তো কিছু আমরা 1.4টাই ধরে নিলাম আর কি। তুমি চাইলে অন্যগুলো ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো -1.4/1.4, তাহলে কত হবে? দুই। এখানে যে কোনোটা ধরা যায়। তুমি একটু কাছে এসে কথা বলো, মনে হয় দূরে আছো তুমি। হ্যাঁ, তুমি ডিভাইস থেকে দূরে আছো, একটু কাছে এসে কথা বলো। স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি বুঝি আপনার কথা না। P1/P2 মান তো বসানো হয়েছে না, P2 মান তো P1 এর মান হইলো 2 না, আর P2 মান তো 1, 2/1 হবে না, মানে 2 হবে তাই না? P1 এর মান 2, হ্যাঁ হ্যাঁ, সরি, P1 এর মান 2 হবে, সরি ভুল লিখছি। স্যার গামার মান কি যে কোনোটা মুখে বসে দেওয়া এরকম? হ্যাঁ, গামার মান হচ্ছে, যেহেতু আমরা কি জানি, গ্যাস মানে গুলা সাধারণত কি দিয়ে তৈরি হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। হ্যাঁ, এগুলো তো গ্যাস থাকে, তাই না? তার ভিতরে এগুলো গ্যাসে তো থাকবে। মানে বায়ুর যে গ্যাসগুলা, বায়ুর তো তোমার কি, নাইট্রোজেন হচ্ছে 58%, তোমার হচ্ছে 78% আর কি, 78 সামথিং। অক্সিজেন হচ্ছে তোমার কত? 20 সামথিং। তাহলে এগুলাই কিন্তু বাতাসের উপাদান, তাই না? এটা দ্বিপরমাণুক তো এগুলা।
এই জন্য আমরা 1.4 ধরছি। মানে এই সাইকেলের ভিতরে তো এগুলোই থাকবে, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 1 - 1.4 / 1.4, তাহলে আসতেছে 236.256 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে টিটের মান আসতেছে। তাহলে এটা যদি আমরা টেম্পারেচার নেই, সরি টেম্পারেচারটা হচ্ছে তোমার ইতে নেই, সেলসিয়াসে নেই, তাহলে কি 273 দ্বারা মাইনাস করে দেবো আর কি, তাই না? তাহলে 236.256, এটা হচ্ছে এটা রাফ, মানে 273 দ্বারা হচ্ছে যদি করে দেই তাহলে কত আসে? -273, তাহলে -6 আসবে, -6.74 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে টিটের মানটা, বুঝছো? ভাই আশা করি। আমরা তো 236 থেকে 273 বিয়োগ করতেছি, -36.7434 আসে। ও, 236 থেকে, তাহলে আমার 236 ক্যালকুলেশন আর ভুল গেছে। 273 এর মধ্যে গ্যাপও তো 36, দেখেও তো বোঝা যায় যে এটা হ্যাঁ। -36 -6 তো। সরি, 36 আমার আসছে, আমি 6 লিখছি ভুলে। ঠিকই আছে, হ্যাঁ। তাহলে বোঝা তো গেছে নাকি? চাইছিলাম আর ম্যাথ করার জন্য, মনে হয় তোমাদের সহ্য শক্তি পার হয়ে গেছে। আচ্ছা, দেখি নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এগুলো হচ্ছে আমি টাইপগুলো দেখা দিচ্ছি, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদের বই প্র্যাকটিস করতে হবে। আমি আজকে যে টাইপগুলো দেখাইছি এই টাইপের অনুসারে বইগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা, মানে সবসময় তাই করি আর কি। আমি টাইপগুলো দেখাই দিই, ওই টাইপ অনুসারে মোটামুটি সব টাইপ কভার করার চেষ্টা করি। ওই টাইপ অনুসারে হচ্ছে তোমার বইয়ের ম্যাথগুলো শেষ করবা, তাহলে দেখবা তোমার কনফিডেন্স বাড়ছে, বা যে কোনো ম্যাথ তুমি পারবা পরীক্ষার মধ্যে। বুঝতে পারছো? তো এই পর্যন্ত থাক নাকি?